কথায় আছে প্রথম প্রেম সবসময় ভুল মানুষের সাথেই হয়। মানুষটি ভুল হোক কিংবা সঠিক, আমরা সবসময় চাইব মানুষটি যেন সুখে থাকে। এরকম একটা কাহিনী নিয়ে আজকের এই মুভিটি। গল্পের শুরুতেই জু নামের একজনকে দেখানো হয়। সে হলো একজন ক্রীড়া শিক্ষক। সে প্রায় নিজের ভালোবাসা মানুষকে কল্পনা করে ডুবে থাকে। সে যেহেতু প্রায় সময় এরকম করে থাকতো, তাই তার উপরে ছাত্রছাত্রীরা অনেক হাসাহাসি করতো। সেজন্য তাদেরকে সে পানিশমেন্টও দিয়ে থাকে। একদিন সে তার ডেস্কের উপর একটা চিঠি দেখতে পায়। চিঠিটা ইয়ন নামের একটা মেয়ে পাঠিয়েছিল। সে মনে মনে কল্পনা করতে থাকে, কখনোই ভাবিনি এরকম একটা মেয়ে আমার জীবনের প্রত্যেকটা স্মৃতির পাতায় জড়িয়ে থাকবে। সেখান থেকেই সিন ফ্ল্যাশব্যাকে চলে আসে। আমাদেরকে নিয়ে যাওয়া হয় অতীতে। সে সময় জু হাই স্কুলে পড়তো। জু ছিল অনেক বদমাশ টাইপের একটা ছেলে এবং অনেক দুষ্ট। সে প্রায় সময় নিজের ক্লাসমেটদের সাথে মারামারি করতো। তেমনি সে যখন কয়েকটা ছেলের সাথে মারামারি করছিল, তখন সে ইয়ংকে দেখতে পায়। সে তো ইয়নকে দেখার পরই প্রেমে পড়ে যায়। তাকে তো সবাই মিলে মারধর করছিল, কিন্তু সে তো ইয়নের দিকে তাকিয়ে আছে। আর সে যেন অন্য একটা জগতে হারিয়ে গিয়েছে। তাকে শাস্তি দেওয়ার জন্য শিক্ষক ডেকে আনে। আর তখন সেখানে ইয়ং আসে। ইয়ং তো এখানে নতুন এসেছে। আর জু তো সবসময় ইয়ংয়ের সাথে কথা বলতে চাইতো। আর তাই সে ইয়ংকে দেখা মাত্র সে গিয়ে বলে, তোমার যদি কোনো সাহায্য দরকার পড়ে তাহলে তুমি আমার কাছে আসবে। তোমার জন্য আমার দরজা সবসময় খোলা থাকবে। ইয়ং তো লক্ষ্য করে জুয়ের প্যান্ট চিরা আছে। তাই সে বলে, তুমি আগে তোমার নিচের দরজা বন্ধ করো। জু তো একটু লজ্জা পেয়ে যায় আর সে সেখান থেকে চলে যায়। যেহেতু ইয়ং ছিল একটু বেশি সুন্দরী, তাই তাকে ছেলেরা পটানোর জন্য সবসময় লেগেই থাকতো। স্কুলের ক্যাপ্টেন শার্ক সে তার নিজের ট্রফিটা দেখিয়ে ইয়ংকে ইমপ্রেস করতে চায়। এটা দেখার পর তো ইয়ং অনেক রেগে যায় আর সে জুকে বলে, চলো এখান থেকে যাওয়া যাক। এটা শোনার পর তো জু অনেক খুশি। ওরা স্কুলের দেওয়ারটা টপকিয়ে বাইরে চলে আসে। জু তো ভেবেই নেই যে ওরা ডেটিংয়ে এসেছে। ইয়ং তখন জুকে বলে, আমার স্কুলের পরিবেশটা একটু ভালো লাগে না, আর সেজন্যই সেখান থেকে পালিয়ে চলে এসেছে। জু তো ইয়ংকে ইমপ্রেস করতে চায়। তখন জু বলে, আমার সাথে 5টা গার্লফ্রেন্ড ছিল আর আমি একই সাথে সুইমিং চ্যাম্পিয়নও। ইয়ং তো তার চাপাবাজিটা বুঝে ফেলে আর সে তার খাবারের মধ্যে অনেক জাল মিশিয়ে দেয়। এরপরের দিন শার্ক ইয়ংকে আবারও বিরক্ত করে আর জু সেটা দেখতে পায়। সে তো অনেক রেগে যায়। তাই সে শার্কের সাথে মারামারিতে লেগে যায়। ওরা আবারও রেস্টুরেন্টে খেতে আসে। তখন ইয়ং জুকে বলে, যারা মারামারি করে ওদেরকে আমি একদমই পছন্দ করি না। তখন জু ইয়ংকে বলে, তুমি শার্ককে বললে আমরা দুজনে ডেট করছি, তখন সে হয়তো আর ঝগড়া করতে আসবে না। তখনই শার্ক এসে যখন জুকে বুলি করবে আর ইয়ং উঠে গিয়ে বলে, আমরা দুজন ডেট করছি, তখন শার্ক সেখান থেকে চলে যায়। পরের দিন শার্ক আবারও আসে আর সে জুকে বুলি করতে থাকে। সে জুকে আরও বলে, জু এখন আর ফাইট করতে চাই না, আমি তোমার সাথে একটা সাঁতার প্রতিযোগিতা করতে চাই। যদি আমি জিতে ফেলি তাহলে ইয়ং তার পিঠে একটা কাগজ লাগাবে আর সেখানে লেখা থাকবে, জু হলো আমার বয়ফ্রেন্ড। জু কিছু বলে ওঠার আগেই ইয়ং সেটা অ্যাকসেপ্ট করে নেয়। প্রতিযোগিতাটা জেতার জন্য জু তখন পুরোদমে প্র্যাকটিস করতে থাকে। বরাবরের মতো ওরা স্কুলটা ফাঁকিয়ে দিয়ে রেস্টুরেন্টে চলে আসে। কিন্তু তখন রেস্টুরেন্টে ওরা বন্ধ পায়। তখন ওরা ওই রেস্টুরেন্টের সামনে বসে কথা বলা শুরু করে। ইয়াং তখন জুকে বলে, আমার ড্রয়িং করতে অনেক ভালো লাগে, তাই আমি ফ্যাশন ডিজাইনার হতে চাই। তখন জুকে সে জিজ্ঞাসা করে, তোমার দেখছি সুইমিংয়ে অনেক মনোযোগী, তুমি কি বড় হয়ে একজন সুইমার হতে চাও? তখন জু বলে, না, আমি শুধু শার্ককে হারাতে চাই। ইয়াং তো এটা শোনার পর হেসেই দেয়। আর তখন কি না ওখানে একটা শিক্ষক যাচ্ছিল, ওদেরকে দেখে ফেলে, তাই ওদেরকে তাড়া করতে থাকে। ওরা দুজনেই তো বৃষ্টির মধ্যে দৌড়াতে থাকে। যতক্ষণ ইয়ানের হাতটা ধরেই পালাচ্ছিল, তাই ওরা রাস্তার মধ্য দিয়ে অনেক দৌড়াতে থাকে। যতক্ষণ ইয়ানকে নিজের বাসাতে নিয়ে আসে। জু যখন ইয়াংয়ের কাপড়টা শুকিয়ে দিচ্ছিল, তখন ইয়াং গিয়ে একটা সিডি বের করে, যেটা কিনা ছিল একটা অ্যাডাল্ট মুভির ভিডিও। জু সেটা কেড়ে নেয় আর বলে, এটা আমার নয়, আমার এক বন্ধুর। ইয়াং তখন জুকে জিজ্ঞাসা করে, তোমরা এসব কবে থেকে দেখা শুরু করো? জু যখন উত্তর দেয়, আমরা রাতের 11টার পর দেখা শুরু করি। আসলে ইয়াং প্রশ্ন করেছিল যে ছেলেরা কত বছর বয়স হলে এসব দেখা শুরু করে। জু প্রশ্নটা ভালোভাবে বুঝতে পারেনি, তাই সে এই উত্তরটা দিয়ে ফেলে। সে তো নিজের একটা গোপন কথা তাকে বলে দেয়, আর সেটা নিয়ে কিনা ইয়ং তার সাথে অনেক মজা নিতে থাকে। পরদিন সুইমিং কম্পিটিশন ছিল। জু তো অনেক চেষ্টা করে জিতার জন্য, কিন্তু শেষমেশ সেটা শার্কে জিতে ফেলে। জু সেখানে অপমানিত হওয়ার আগে সে তার নিজের পিঠে পোস্টারটা লাগিয়ে নেয়, আর সেখানে লিখেছিল, আই লাভ শার্ক। ওরা দুজনে মিলে একটা সমুদ্র পাড়ে আসে সময় কাটানোর জন্য। তখন ওখানে ইয়াং জুয়ের একটা ফটো আঁকে। ইয়াং যেহেতু অনেক ভালো ড্রয়িং করতে পারে, তাই সে ফটোটা অনেক সুন্দরভাবে এঁকেছিল। ওরা দুজনে মিলে সমুদ্র পাড়ে অনেক সুন্দর সুন্দর সময় কাটাচ্ছিল। তখন ইয়াং জুকে বলে, অনেক ভালো হতো যদি সময়টা এখানে থেমে যেত, কারণ এখনকার সময়টা অনেক উপভোগ্য। ইয়াং তখন নিজের বাবার একটা গাড়ি দেখতে পায়, তাই সে জুকে জড়িয়ে ধরে ফেলে। জু তো ভেবেই নেই তাহলে তাদের লাভ স্টোরিটা এখান থেকে শুরু হচ্ছে। কিন্তু পরের দিন ইয়াং যখন স্কুলে না আসে, তখন জু
তাদের বাড়িতে যায় আর সেখানে গিয়ে দেখে ইয়াং এর বাবা ওদের বাড়িটা ভেঙে দিয়েছে। আসলে ইয়াং ও ইয়াং এর মা ওর বাবার কাছ থেকে পালিয়ে চলে এসেছে। ইয়াং তখন জুকে চলে যেতে বলে। রাতে ইয়াং জুকে কল দেয় আর সে বলে, আমরা জানতাম না আমার বাবা এত তাড়াতাড়ি আমাদেরকে খুঁজে বের করে ফেলবে। ছোটবেলা থেকে দেখে আসছি আমার বাবা আমার মাকে অনেক মারধর করতো, কারণ সে সবসময় ড্রিঙ্কস করে মাতাল হয়ে পড়ে থাকতো। আর তখন সে জোকে বলে, আর তোমার মতো একজন ভালো মানুষের সাথে বন্ধুত্ব করতে পারে নিজেকে অনেক ভাগ্যবান মনে করি আমি, ধন্যবাদ, আমি চলে যাচ্ছি। এটা বলে সে ফোনটা রেখে দেয়। সেই রাতে প্রচন্ড বৃষ্টি পড়ছিল আর সে বৃষ্টির মাঝে জো ইয়াংকে অনেক পাগলের মতো খোঁজাখুঁজি করছিল, কিন্তু সে তাকে কোথাও খুঁজে পায়নি। এভাবেই কয়েক বছর কেটে যায়। জো একটা সাইবার ক্যাফে কিংবা কম্পিউটারে কাজ করে। ততক্ষণে জো পড়ালেখা থেকে নিজের আগ্রহটা হারিয়ে ফেলে, তাই সে ইউনিভার্সিটিতে কোনো অ্যাপ্লাই করেনি। তার একটা বন্ধু আসে আর সে বলে, আমাদের উচিত এই কলেজটাতে অ্যাপ্লাই করা, এই ইউনিভার্সিটির মেয়েরা হলো সবচেয়ে সুন্দরী মেয়ে। সে যখন জুকে ওই মেয়েদের ফটোগুলো দেখাচ্ছিল, সে দেখতে পায় যে ওখানে ইয়ং এর ছবিও আছে। এর মানে ইয়ং বর্তমানে ওই কলেজেরই ছাত্রী। জো তো এটা দেখার পরই অনেক এক্সাইটেড হয়ে পড়ে, সিদ্ধান্ত নিয়ে নেই সে ওই কলেজেই ভর্তি হবে। জো তখন সবকিছু বাদ দিয়ে লেখাপড়া শুরু করে। সে তার সুইমিং এর প্র্যাকটিসটাও জারি রাখে। এরপর সে এবং তার বন্ধু ওই কলেজে চান্স পায়। চারদিকে সুন্দরী সুন্দরী মেয়ে দেখে জুয়ের বন্ধু অনেক এক্সাইটেড হয়ে পড়ে। সে তো খুশিতে লাফাতে থাকে। জু ওখানে কয়েকটা বন্ধু বানায় আর সেখান থেকে জানতে পারে যে ইয়ং ওই কলেজের হোস্টেলেই থাকে। এর কয়েকদিন পর জু ইয়াংকে রাস্তার মধ্যে হেঁটে বেড়াতে দেখতে পায়। সে দেখতে পায় ইয়াং দৌড়ে এসে জুকে জড়িয়ে ধরে ফেলেছে। আসলে এটা ছিল জুয়ের একটা কল্পনা। সে তো জুকে লক্ষ্যই করেনি, সে তার পাশ দিয়ে হেঁটে চলে যায়। এরপর জু ইয়াং এর কাছে গেলে সে তাকে চিনতে পায়। জুকে দেখার পর ইয়াং বেশ খুশি হয়। বর্তমানে ইয়াং এই কলেজে ফ্যাশন ডিজাইনিং নিয়ে লেখাপড়া করছে। ইয়াং জুকে জিজ্ঞাসা করে, তুমি এই কলেজে কিভাবে চান্স পেলে? তখন জু মনে মনে বলে, আমি তোমার জন্য সবকিছু করতেই রাজি আছি। জু তো ইয়াংকে ইমপ্রেস করতে চায়, তাই সে ইয়াং যে চেয়ারলিডিং এর দলে ছিল সেখানে সে জয়েন করে। আসলে সেখানে জু ছিল একমাত্র ছেলে আর বাকি সবাই মেয়ে ছিল। ইয়াং তার পাগলামো দেখতে পায় আর সে জুকে এসে বলে দেয় যে তার একটা বয়ফ্রেন্ড আছে। বেচারা জুয়ের উপরে একবারে যেন আকাশটা ভেঙেই পড়ে। সে খোঁজ নিয়ে জানতে পারে যে ইয়াং এর বয়ফ্রেন্ডের নাম হচ্ছে হাও আর সে হলো ফুটবল টিমের ক্যাপ্টেন। ইয়াং তখন জুকে বলে, তোমার উচিত লেখাপড়া এবং তোমার সুইমিং এর দিকে নজর দেওয়া। জু তো একটু লজ্জা পেয়ে যায় আর সে যে কথাটা বলে তো ইয়াং আবার বলে, তোমার উচিত ইংলিশের দিকেও নজর দেওয়া। তখন একটা ছেলে একটা মেয়েকে তাড়া করছিল। জু এবং ইয়াং মিলে ওই মেয়েটাকে বাঁচিয়ে নেয়। ওর বন্ধু একটা অ্যাডাল্ট ফিল্মের ভিডিও আনে আর সে এসে জুকে বলে, এখানে ইয়াং এর সিগনেচার করে নিয়ে এসেছি। আর এটা নিয়ে সবাই অনেক হাসাহাসি করে। পরে দেখা যায় এখানে পুলিশ আসে আর জুকে অ্যারেস্ট করে নিয়ে যাওয়া হয়। শুধু জুকেই না, ইয়াংকেও অ্যারেস্ট করে নিয়ে যাওয়া হয়। জু তখন ইয়াংকে বলে অ্যাডাল্ট ফিল্ম কেনার কারণে তাদেরকে অ্যারেস্ট করা হয়েছে। ইয়াং তো অনেক রেগে যায় আর থানার ভেতরেই জুকে অনেক মারধর করতে থাকে। ওদের দুজনকে ধরে যখন একটা সেলের ভিতরে বন্দি করা হয় তখন ওরা জানতে পারে যে আসলে তাদেরকে গ্রেফতার করার কারণটা হলো ওরা যখন একটা মেয়েকে বাঁচিয়েছিল, আসলে ওই মেয়েটাই ছিল চোর। ওই মেয়েটা আসলে কিনা ওই ছেলেটার ব্যাগ চুরি করে পালাচ্ছিল আর তারা কিনা মেয়েটাকে বাঁচিয়ে দিয়েছে। আর এটা জানার পর ওরা দুজনে নিজের অজান্তে হাসাহাসি করতেই থাকে। জু তখন ইয়াং এর কাছ থেকে তাদের লাভ স্টোরি কথাটা জানতে চায়। সে বলে, অ্যাডমিশন টেস্টের দিন আমি অনেক নার্ভাস ছিলাম। তখন আমার একটা ছেলের সাথে ধাক্কা লাগে আর সেই ছিল হাও। সে তখন আমাকে বলে, এত নার্ভাস হওয়ার কিছুই নেই, শুধু তুমি মনোযোগ সহকারে পরীক্ষাটা দাও, হয়তো আবার আমাদের দেখা হতে পারে। এসব শোনার পর জো অনেক কষ্ট পায়। সে মনে মনে বলতে থাকে, আমি কেন ইয়াংকে বোঝার চেষ্টা করলাম না, আর আমি কিনা অনেক স্বার্থপর ছিলাম, আর কেনই বা আমি তাকে বুঝতে চাইনি, সে কি চায় সেটা জানতে চাইনি। আর এরপর সে তার নিজের সুইমিংয়ে অনেক মনোযোগ দিতে থাকে। ইয়াং এর জন্মদিনে জো তাকে কল দেয়, বলে সে অনেক অসুস্থ হয়ে পড়েছে, না হলে সে হাওয়ার সাথে ফায়ারওয়ার্কস দেখতে যেত। একটু পরে ইয়াং শব্দ শুনতে পায় আর সে বাইরে এসে দেখতে পায় যে অনেক ফায়ারওয়ার্ক জ্বলছে। সে তার নিজের জন্মদিনের উইশটাও পূরণ হয়ে গিয়েছে। এরকম একটা রোমান্টিক সিনে সবাই তার নিজের ভালোবাসার কথা একে অপরকে জানাতে থাকে। কলেজের সবাই এরকম দৃশ্যটা অনেক এনজয় করছিল আর চাঁদ থেকে কিনা সবকিছুই দেখতে পাচ্ছিল জো। আসলে জোই কিনা ইয়াং এর স্বপ্ন পূরণ করার জন্য সবকিছুর ব্যবস্থা নিজেই করেছিল। জো সেখান থেকে চলে আসছিল আর সে মনে মনে বলছিল, এই ফায়ারওয়ার্কসের সুন্দরতম দৃশ্যটা ইয়াং হয়তো কখনোই ভুলতে পারবে না। হয়তো কোনো এক সময় এই মুহূর্তের কথাটা চিন্তা করবে আর তখন তার ঠোঁটের এক কোণায় হাসি ফুটবে। আর সেটাই আমার জন্য অনেক কিছু। হয়তো স্মৃতির পাতায় সবাই থাকবে, শুধু থাকবে না শুধু আমি। এর কয়েকদিন পর জো হাউকে একটা লাইব্রেরিতে দেখতে পায়। সে দেখতে পায় যে হাউ একটা মেয়েকে প্রমিস করছে এই ছুটিতে সেই মেয়েটাকে নিয়ে একটা জায়গায় ঘুরতে যাবে। সে বুঝতে পারে যে সে ইয়ংকে চিটিং করছে, কিন্তু হাউ তো ইয়ংকে প্রমিস করেছিল সে যদি ফুটবল ম্যাচ জিতে নেয় তাহলে সে তাকে নিয়ে ছুটিতে বেড়াতে যাবে।
ফুটবল ম্যাচটা যখন হচ্ছিল তখন দেখা যায় যে হাউ ইচ্ছা করে ম্যাচটা হেরে যাচ্ছে। জো তখন ইয়ানকে সবকিছু খুলে বলে, কিন্তু ইয়াং তা বিশ্বাস করে না। উল্টো সে আরও জুয়ের উপরে রেগে যায়। তাই রেগে গিয়ে জো মাঠে নেমে পড়ে। আর সে নিজে নিজে বলতে থাকে, কথায় আছে প্রথম প্রেম মানুষকে বেপরোয়া করে তোলে, আর আমার প্রেম তোমার প্রতি কতটা বেপরোয়া সেটা আমি আজকে করে দেখাবো। আর শেষ মিনিটে গোল দিয়ে সে জিতিয়ে নেই। এরপর জো হাউকে একটা ঘুষি মারে আর সে এখান থেকে চলে আসে। এরপর বেশ কয়েকটা বছর চলে যায় আর সে ন্যাশনাল টিমে চান্স পাওয়ার জন্য পুরো দমে প্র্যাকটিস করেই যাচ্ছে। বর্তমানে একটি ধনী মেয়ের সাথে সে প্রেম করছে। বন্ধুরা বলে ওকে বিয়ে করে নাও, লাইফ সেটেল হয়ে যাবে। একদিন সে জুয়নকে দেখে তার পিছু করতেই থাকে। তার পিছু করতে করতে জু জানতে পারে যে ইউন একটি ছোটোখাটো মডেল, বিভিন্ন বিজ্ঞাপনে অ্যাক্টিং করে থাকে। জু তাকে জিজ্ঞাসা করে, তুমি বিজ্ঞাপন করছো কেন? ইউন বলে, ফ্যাশন ডিজাইনার হওয়ার জন্য আমাকে অন্য দেশে যেতে হতো, কিন্তু বাবা অসুস্থ হয়ে পড়ে যাওয়ায় আমার আর যাওয়া হয়নি। তাই জো সবসময় তার অ্যাক্টিং দেখতে যেত। জো মনে করে তার ফ্যাশন ডিজাইনই করা উচিত। তাই সে ফ্যাশন ডিজাইনের রিলেটেড বিভিন্ন ধরনের সার্কুলার তাকে এনে দেয়। ইউনের তো স্বপ্ন ছিল সে একজন ফ্যাশন ডিজাইনার হবে। জো যখন তাকে এসে এই সার্কুলার দিচ্ছিল তখন সে অনেক ইমোশনাল হয়ে পড়ে, কারণ মডেলিং হওয়া তো তার কোনো স্বপ্ন ছিল না, তার স্বপ্নটা কিনা ছিল ফ্যাশন ডিজাইনার হওয়া। এরই মধ্যে ইউনের শুটিং অন্য দূরে কোথাও পড়ে, তাই জো এসে তাকে নিয়ে রওনা দেয়। কিন্তু এরই মধ্যে ডিরেক্টর কল দেয় যে ইউনের বদলে অন্য কোনো মডেলকে নিয়ে নিয়েছে। ইউন তো অনেক মন খারাপ করে ফেলে, আর সেটা কিনা জো দেখতে পায়। আর জোয়ের তো সেটা ভালো না লাগারই কথা, তাই সে ইউনের মন ভালো করতে চায়। সে তাকে নিয়ে যেতে চায় একটা সমুদ্র পাড়ে, কিন্তু গিয়ে দেখতে পাই যে সেখানের মেন গেটটা তালা দেওয়া। কি আর করার, এখন তো আবার দেয়াল টপকাতে হবে। জো হাঁটু গেড়ে বসে যায় দেয়াল টপকানোর জন্য। এমন সময় তাদের পুরোনো দিনের কথাগুলো মনে পড়ে। স্কুলে থাকাকালীন এভাবেই তো ওরা দেয়াল টপকিয়ে পালাতো। ওরা দুজনে মিলে সাগর পাড়ে আসে আর ডিরেক্টরকে ইচ্ছা মতো গাড়ি দেয়। ওরা দুজনে মিলে একসাথে দারুণ সময় কাটায়। এদের স্কুলের দিনের কথা মনেও পড়ে। তখন জো ইউনের প্রতি আকর্ষণ ফিল করে, কিন্তু ইউন নিজেকে দূরে সরিয়ে নেয়। জো তখন অনেক অস্বস্তিকর ফিল করে। এভাবেই এক সপ্তাহ কেটে যায়। জো ইউনের তাদের সাথে কারোর দেখা নেই। জো ইউনকে অবশেষে ফোন করে এবং তার সুইমিং কম্পিটিশন দেখার জন্য আসতে বলে, কারণ এটি ছিল তার জীবনে অনেক গুরুত্বপূর্ণ একটা দিন। সেটা ছিল কিনা ন্যাশনাল চ্যাম্পিয়নশিপ। কিন্তু সেদিনের আবহাওয়াটা ভালো ছিল না। সেদিন প্রচুর পরিমাণে ঝড় তুফান শুরু হয়। টিভিতে দেখাচ্ছিল যে কিছু লোক ব্রিজে আটকে গিয়েছে। ওরা হলো সেসব লোক যারা কিনা চ্যাম্পিয়নশিপ দেখতে যাচ্ছিল। জুয়ের মনে হচ্ছিল যে ইউনো সেখানে আটকে গিয়েছে, কিন্তু সে কোনোভাবেই ম্যাচে ফোকাস করতে পারছিল না। ম্যাচটা যখন শুরু হয় সে কী করে, সে উল্টো দৌড় দেয়। সে ইউনকে খুঁজতে যায়। দর্শকরা সবাই ওর দিকে অবাক হয়ে থাকিয়ে থাকে, কিন্তু তার কি করার। সে দৌড়াতে দৌড়াতে ইউনকে পাগলের মতো খুঁজতেই থাকে। এক পর্যায়ে গিয়ে সে ইউনকে খুঁজে পায়। জো ইউনকে বলে, তুমি কোথায় ছিলে? তোমার জন্য কি না আমার অনেক চিন্তা হচ্ছিল। এরপর ইউন বলে, আমি একটা ট্যাক্সির মধ্যে আটকে গিয়েছিলাম, সেজন্য কিনা আমার দেরি হয়েছে। আর তুমি এখানে কেন? তোমার না মেসে থাকার কথা? ইউনের ফোন বন্ধ থাকায় সে অনেক চিন্তিত ছিল। সে বলে, আমি আমার ফোনটা হারিয়ে ফেলেছি, আর সেজন্যই তোমার সাথে আমি যোগাযোগ করতে পারিনি। জুতো এবার ইউনকে একদম জড়িয়ে ধরে ফেলে। জো এবার ইউনকে বলে, আমাদের যতবারই কিনা দেখা হয়েছে আমরা প্রত্যেকবারই কোনো না কোনো কারণে আলাদা হয়ে গিয়েছি। এবার আমি আর তোমাকে হারাতে চাই না। আমি তোমাকে আরও একবার বলতে চাই, তুমি কি আমার হবে? এসব শোনার পর ইয়ং অনেক ইমোশনাল হয়ে পড়ে। সে বলে, চলো আমরা কম্পিটিশনে ফিরে যাই, হয়তো তুমি আরেকটা চান্স পেতেও পারো। এই বলে ইয়ং এগোতে থাকে, কিন্তু উপর থেকে একটা ভারী বস্তু ইয়ংয়ের উপরে পড়ে যাচ্ছিল। এটা জো দেখতে পায়। সে তো ইয়ংকে বাঁচিয়ে নেয়, কিন্তু তার কাঁধে প্রচণ্ড রকমের ব্যথা পায়, যে কারণে সে হাসপাতালে ভর্তি হয়। আর এই কারণে জো অনেক বছর সুইমিং করতেই পারবে না। ইয়ং বলে, তুমি এবার সুইমিং করবে কিভাবে? তোমাকে তো চ্যাম্পিয়ন হতেই হবে। কিন্তু জো উত্তরে বলে, প্রয়োজন আমি সুইমিং ছেড়ে দেব, এটা কোনো ম্যাটার করে না। তোমার কিছু হয়নি, এটাই তো আমার কাছে সবচেয়ে গুরুত্বপূর্ণ। এটা শোনার পর ইয়ং নিজেকে আর আটকে রাখতে পারে না। সে জোকে গ্রহণ করে নেয়। ওরা দুজনে একসাথে মিলে যায়। ইয়ং একটা ফ্যাশন ডিজাইনিং কোম্পানিতেও কাজ পেয়ে যায়। আর এদিকে জোয়ের ইনজুরি আস্তে আস্তে রিকভার হতে থাকে। জো সবসময় ইয়নের খেয়াল রাখে। একদিন ওরা একটা ওয়েডিং ড্রেস দেখতে পায়। ওরা বলে, আমাদের দুজনের বিয়েতে আমরা এরকম দুটি কাপড় পরবো। ইয়ং তাদের জন্য রিং কিনে রেখেছিল। জোকে বলে, তুমি এটা পরিয়ে দাও। জো তাকে এই রিংটা পরিয়ে দেয়, আর সে প্রমিস করে সবকিছু ঠিক হয়ে গেলে সে তাকে একটা ডায়মন্ডের রিং কিনে দিবে। জোকে নিয়ে আবার ডাক্তারের কাছে নিয়ে আসা হয়। ডক্টর বলে, জো সবকিছু ঠিক হয়ে গেলেও সে কখনো আর সুইমিং করতে পারবে না। একথা শোনার পর জোয়ের জন্য আকাশটা ভেঙে পড়ে, কারণ তার সব স্বপ্ন একদম ভেঙে চুরমার হয়ে যায়। জো অনেক জায়গায় জবের অ্যাপ্লাই করলো, সে কোনোভাবেই জব খুঁজে পাচ্ছিল না। অন্যদিকে ইয়ংয়ের ঠিকই জব ছিল। সে বাড়ি ভাড়া সহ সব কিছুর খরচ সে বহন করে নিত।
এই জিনিসটা জুয়ের মোটেও পছন্দ না। একদিন ইয়ন জুকে নিয়ে একটা শপিং মলে আসে শপিং করার জন্য। জুকে সে একটা শার্ট ট্রায়াল দিতে বলে। সে দেখতে পায় যে শার্টের পিছনে জুয়ের ছবি, যে ছবিটা কিনা সে সমুদ্র সৈকতে এঁকেছিল। ইয়ং এর এই ফটোটা কোম্পানি চুজ করে, অনেক পছন্দ করায়। ওদের জীবনযাপন নিয়ে দুজনে অনেক খুশি ছিল, কিন্তু জু তাদের ফিউচার নিয়ে অনেক টেনশনে ছিল। এরপর জুয়ের সব বন্ধুরা মিলে একটা আড্ডা দেয়। জুয়ের এক বন্ধু বিয়ে করে নেবে, আর সেই বন্ধুটা জুকেও বলে জু তুমি বিয়ে করে নাও, কিন্তু জু পাল্টা উত্তরে বলে তার কোনো জব নেই, তাই সে বিয়ে করার জন্য এখনো প্রস্তুত নয়। আর এটা নিয়ে কিনা ওর বন্ধুরা অনেক হাসাহাসি করে, এতে জু অনেক মন খারাপ করে ফেলে। কিন্তু ইয়ং বলে আমাদের খুব তাড়াতাড়ি বিয়ে করে নেওয়া উচিত। জু বলে আমি এখনো বেকার, আর ভাগ্যটাও এখন আমার সাথে নেই, তাই আমাদের বিয়ে করাটা এখন ঠিক হবে না। কিছুদিন পর ইয়ং এর বাবা মারা যায় এবং জুয়ের সব বন্ধুরাও তাদের দেখতে আসে। তখন এক বন্ধু জুকে জিজ্ঞাসা করে তোমার ভবিষ্যৎ প্ল্যান কি? জু তখন ওই বন্ধুটাকে বলে যদি ওই দিন ইয়ং এর সাথে আমার দেখা না হতো তাহলে আমি ইনজুরিতেও পড়তাম না, আর সেজন্য আমার ক্যারিয়ারটাও ধ্বংস হতো না। সেজন্য সে অনেক অনুশোচনা করে। কিন্তু এই সব কথাগুলোই ইয়ং শুনতে পেয়েছিল। ইয়ং এসে তখন জুকে বলে আমার বাবাও সবসময় আমার মাকে দোষারোপ করতো, সেজন্য তারা কখনোই সুখী হতে পারেনি, তাই তারা একসাথেও থাকেনি বিয়ের পরেও। দেখো তো আজকে আমার বাবার মৃত্যুর দিনও আমার মা কিনা দেখতেও আসেনি। আমার সাথে দেখা না হলে তুমি হয়তো অনেক বড় সুইমার হতে পারতে, আর তুমি এটা বলেছিলে আমাকে তুমি কখনোই কষ্ট দিবে না, কিন্তু আজকে তো তুমি আমার হৃদয় ভেঙে দিলে। এটা বলে সে অনেক কাঁদতে থাকে। এরপর রাতের বেলা সে এসে ইয়ং এর কাছে ক্ষমা চায়। সে বলে সে এখন থেকে ইয়ং এর কথা শুনবে, সে স্পোর্টস টিচার হওয়ার জন্য সে চেষ্টা করবে। কিন্তু ইয়ং এর একটা ট্রান্সফার হয়ে গেছে, তাও কিনা অন্য দেশে। জু তখন তাকে সাপোর্ট করে। সে বলে আমি তোমার অপেক্ষায় থাকবো, আমি অন্য কোনো মেয়ের দিকে থাকাবো না। এমন সময় সে লক্ষ্য করে দেখে যে জুয়ের পরানো সেই আংটিটা ইয়ং খুলে ফেলেছে। সে তো ইয়ং এর কাছে বারবার ক্ষমা যাচ্ছিল, কিন্তু ইয়ং জুকে বলে আমি আমার বাবা মাকে কাছ থেকে দেখেছি, ওরা অনুশোচনার জন্য কখনোই সুখী হতে পারেনি। জু বলে আমি সারা জীবন তোমার সাথেই থাকতে চাই, আমি তোমার পাশে থাকতে চাই। ইয়ং বলে আমিও সেটাই চাইতাম, কিন্তু তোমার মনের কথাগুলো জানার পর আমি আর সেটা এখন চাই না, হয়তো সেটা আর কখনো সম্ভব হবে না। আর ইয়ং সেই কথাটা বলে সেখান থেকে চলে যায়। সে যাওয়ার সময় একটা চিঠি লিখে যায় জুয়ের জন্য। সে বলে যায় যে প্রিয় জু, তুমি হয়তো আমার জন্য শারীরিকভাবে অসুস্থ হয়েছ, কিন্তু মানসিকভাবে অসুস্থ হওয়াটা মোটেও কম নয়, আর আমাদের কখনো উচিত না মানসিকভাবে অসুস্থ হয়ে পড়া। আসলে অনুশোচনাটা আমার হচ্ছে, স্কুলে তোমার সাথে এত সময় কাটানোটা মোটেও উচিত হয়নি, কলেজে সবসময় আমাকে রক্ষা করাটাও তোমার উচিত হয়নি, তাহলে হয়তো আমাদের একসাথে কখনোই থাকতে হতো না। আমার জন্য তোমার লাইফটা নষ্ট হয়েছে, আর সেটা মনে করলেই আমার জন্য কেমন খারাপ লাগে, আর নিজেকে কিনা অনেক অপরাধী মনে হয়। আর আমার একটাই অনুশোচনা, আবার যদি লাইফটা সেই স্কুল জীবন থেকে আবার শুরু করতে পারতাম। এরপর দৃশ্যটা বর্তমানে চলে আসে। জুয়েক অনেকটা স্পোর্টস শিক্ষক, সেটা ডেস্কের উপরে ইয়ং এর বিয়ের কার্ড দেখতে পায়। তার লাইফে সবকিছুই ঠিকঠাক চলছিল, কিন্তু ইয়ং এর স্মৃতিগুলো তাকে তাড়া করে বেলাচ্ছিল। জুকে অনেক কষ্ট দিচ্ছিল। জু ইয়ংকে শেষবারের মতো দেখতে চায়, তাকে খুব সুন্দরভাবে বিদায় জানাতে চায়। তার এই অবস্থা দেখার পর তার বন্ধুরা তাকে নিয়ে একটু চিল করতে চায়, ইয়ং এর কথা একটু বলিয়ে দিতে চায়। তাই তারা সমুদ্রের পরে একটা পার্টি করে, একটা বোট ভাড়াও করে। তখন জু একটা ছোট বক্স দেখতে পায়, সে এটা খুলে, যেটা কি না ইয়ং যাওয়ার আগে রেখে গিয়েছিল। আর সেখানে লেখা ছিল এই মানুষটা অসাধারণ, তার খেয়াল রেখো। অর্থাৎ ইয়ং এই চিরকুট জুয়ের ভবিষ্যৎ ওয়াইফ নিয়ে লিখেছিল। জু এটা দেখার পর কান্নায় ভেঙে পড়ে। সে সিদ্ধান্ত নেয় সে শেষবারের মতো ইয়ং এর সাথে দেখা করবে। তাই সে বন্ধুদের নিয়ে নদীতে লাফিয়ে পড়ে, আর সে বিয়ে বাড়িতে চলে আসে। সেখানে জুয়ের বন্ধুরা ইয়ং এর যে বন্ধু ছিল, মানে ইয়ং এর কাছাকাছি যে মানুষগুলো ছিল, তাদেরকে নিয়ে বাইরে চলে আসে। তখন জু ইয়ং এর কাছে যায়। ইয়ংকে অনেক সুন্দরী এবং খুশি দেখাচ্ছিল, আর সেটা দেখার পর জু অনেক খুশি হয়, আর সে সুন্দরতম একটা হাসিও দেয়। জু বলে আমি অনেক বোকা ছিলাম, ভবিষ্যতের কথা চিন্তা করে আমি বর্তমানকে নষ্ট করে দিয়েছি, কিন্তু আমি এখন আর অনুতপ্ত হই না। আর তোমাকে ভালোবাসাটা আমার জীবনে ছিল একটা ঐতিহাসিক অধ্যায়। আর আমি তোমাকে বলতে চাই আমার জীবনের সবচেয়ে সেরা মুহূর্তটা ছিল তোমার সাথে দেখা হওয়াটা। তুমি এই বাচ্চা সুলভ চোখে একদম মেচুর বানিয়ে তুলেছ, আর আমার পুরো শৈশব জুড়েই এলোমেলো ছিল। আমি তবুও সেই শৈশবটাকে অনেক স্মৃতিচারণ করতে চাই, কারণ ওই স্মৃতির প্রত্যেকটা পাতায় তুমি আছো। আমি যদি আরেকটু আগে মেচুর হতে পারতাম তাহলেই তো তোমাকে হারাতে হতো না। আমি তোমার হাসি মুখটা ও কান্নায় ভেঙে পড়া মুখটা দুটোই দেখেছি, আর আজ আমি সেই মুখটা আবারও দেখতে এসেছি, যে মুখটা কিনা কখনোই আমার হবে না। তোমাকে ধন্যবাদ আমার লাইফে আসার জন্য। ইয়ং তখন জোকে বলে আমাদের জীবনে অনেকে আসে, কিন্তু প্রথম ভালোবাসার মতো কিছুই আসে না। প্রথম ভালোবাসার মতো
অনুভূতিটা নিয়ে দ্বিতীয়বার কেউই আসতে পারে না। তোমাকেও ধন্যবাদ আমাকে 15টি বছর আগলিয়ে রাখার জন্য। আমরা দুজনে দুটি আলাদা আলাদা লাইফে প্রবেশ করছি। তুমি কথা দাও কখনোই তুমি অনুশোচনা কিংবা অনুতপ্ত হবে না। তোমার লাইফটা তুমি হাসি খুশিভাবেই কাটাবে। আর এই বলে ওরা দুজন দুজনকে হ্যান্ডশেক করে আর এভাবেই অস্ত্র জোড়া চোখ নিয়ে বিদায় দেয়। এই গল্পটি আমাদেরকে অনেক কিছু শিখিয়ে যায়। এখন মানে পূর্ণতা নয়, তাহলে বিচ্ছেদ নামের যে শব্দটা তাহলে সেটা তৈরি হতো না। কখনো কখনো হারানোর মধ্যে আত্মতৃপ্তি লুকিয়ে থাকে, আর সেটাই হলো এটা। আর কখনো কখনো পেয়ে যাওয়ার চেয়ে হারানোটা বেদনাদায়ক হলেও অনেক সুন্দর। মুভি শেষে জুয়ের এই হাসিটা পুরোপুরি মনের ভেতর যেন একটা দাগ কেটে যায়। ইয়ং এবার নিজের একটা নতুন লাইফে প্রবেশ করেছে। জুয়ো বের হওয়ার দরজাটা খুলে নেয়। এর মানে জুয়ো এবার নিজের একটা লাইফে প্রবেশ করবে, যেটাতে কিনা সে নিজের জীবনটা উপভোগ করতে পারবে। আর দিন শেষে নিজের খুশিটা নিজেকেই রাখতে হয়। ভালো থাকবেন।